প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহানুর আলম, প্রভাষক, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আলোচনার বিষয় অ্যাসাইনমেন্ট ক্লাস, অর্থাৎ আমি তোমাদের অ্যাসাইনমেন্ট ক্লাস নিব অষ্টম শ্রেণীর। এর শিরোনাম হচ্ছে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং কৃষি প্রযুক্তি। তো শিক্ষার্থীরা, তোমরা অলরেডি অনেক বিষয়ের অ্যাসাইনমেন্ট করে ফেলেছ। আমরা একটু জানি অ্যাসাইনমেন্ট কি। তো বলা হয়েছে এ টাস্ক অর পিচ অফ ওয়ার্ক অ্যালোকেটেড টু সামওয়ান অ্যাজ এ পার্ট অফ জব অর এ কোর্স অফ স্টাডি। অর্থাৎ তোমরা যে পড়ালেখা করতেছো, এই পড়ালেখার অংশ হিসেবে যখন তোমাদের একটা নির্দিষ্ট বিষয়বস্তু দেওয়া হয়, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। যদি বাংলায় বলি তাহলে বলা হয়েছে একটা নির্দিষ্ট কাজ বা কাজের অংশ। একটা পুরো কাজও হতে পারে বা একটা কাজের অংশ হতে পারে। তোমরা যে পড়ালেখা করতেছো, এই পড়ালেখার একটি অংশ তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট হিসেবে দেওয়া হয়েছে। পুরো বই দেওয়া হয় নাই, পুরো বইয়ের পড়ালেখার বিষয়বস্তু তোমাদের দেওয়া হয় নাই। পুরো বইয়ের একটি নির্দিষ্ট অংশ বা একটি নির্দিষ্ট টপিকস, বিষয়বস্তু তোমাদের দেওয়া হয়েছে, যে এটা নিয়ে তোমরা লেখালেখি করবে, আলোচনা করবে, ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে। তো সেটাই বলা হয়েছে একটি নির্দিষ্ট কাজ বা কাজের অংশ, যা অধ্যয়নের অংশ হিসেবে কাউকে প্রদান করা হয়, সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টে কি থাকে? একটি বিষয়বস্তুর ধারণা থাকে, যে বিষয়বস্তু সম্পর্কে তোমার প্রাথমিক ধারণা দিতে হবে। এরপর সংজ্ঞা থাকবে, সেখানে উদাহরণ থাকবে, ব্যাখ্যা থাকবে, বিশ্লেষণ থাকবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই নির্ধারিত শিরোনাম এখানে আছে। আমি অন্য একটা স্লাইড দেখাচ্ছি। তো তোমাদের অ্যাসাইনমেন্টের সাথে এখানে কয়েকটি টপিক ছিল বা নাম ছিল কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তি নামে একটা শব্দ ছিল। তো এই জন্য আমরা জানবো যে বিজ্ঞান কি, কৃষি কি এবং প্রযুক্তি কি। তো বিজ্ঞান কি? বিজ্ঞান হচ্ছে পরীক্ষালব্ধ জ্ঞান। অর্থাৎ আমি যা চিন্তা করতেছি বা আমি কোনো জিনিস নিয়ে পরীক্ষা করতেছি, এই পরীক্ষা করে আমি যেটা পাবো সেটাই আমার বিজ্ঞান বা পরীক্ষালব্ধ জ্ঞান বা ফলাফলই হচ্ছে বিজ্ঞান। এরপর কৃষি কি? কৃষি হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। বিজ্ঞানের একটি শাখা। তো কৃষিকে যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে আমরা বলতে পারবো কৃষি হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, যেখানে ফসলের উৎপাদন, উন্নয়ন, সংরক্ষণ, বিপণন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাকে কৃষি বলে। তবে কৃষি বলতে শুধু ফসলের উৎপাদন, উন্নয়ন, সংরক্ষণ, বিপণনই বোঝায় না। এর সাথে বনায়ন কার্যক্রম, মৎস্য চাষ, গবাদি পশু পালন, এরপর পোলট্রি পালনও কৃষিকাজের অন্তর্ভুক্ত। এরপর প্রযুক্তি কি? বিজ্ঞানের পরীক্ষালব্ধ জ্ঞানকে যখন আমরা মানব কল্যাণে ব্যবহার করব, অর্থাৎ আমাদের বাস্তব জীবনে ব্যবহার করব, তখন তাকে প্রযুক্তি বলা হবে। আমি একটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যেমন বাসা বাড়িতে আমাদের ফ্যান আছে। তো এই ফ্যানটি তৈরি করতে অনেকগুলো কয়েল লেগেছে, মানে তারের কুণ্ডলী, কয়েল বা তারের কুণ্ডলী। তো বিজ্ঞানীরা যখন আবিষ্কার করেছে যে এই তারের কুণ্ডলী একসাথে পেঁচিয়ে একটি বস্তু তৈরি করা হবে, সেটা আবার ঘুরবে। তো এই যে বিজ্ঞানীরা তারের কুণ্ডলী পেঁচিয়ে বা কয়েল দিয়ে ফ্যান তৈরি করলো, এটা হচ্ছে বিজ্ঞান। আর এই ফ্যান যখন আমরা ঘোরাচ্ছি, আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার করতেছি, আমাদের আরাম আয়েশের জন্য, তখন সেটাকে বলা হবে প্রযুক্তি। অর্থাৎ বিজ্ঞানের পরীক্ষালব্ধ জ্ঞানকে বাস্তব জীবনে, মানুষের প্রায়োগিক জীবনে বা দৈনন্দিন জীবনে ব্যবহার করার নামই হচ্ছে প্রযুক্তি। তো তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু ছিল এখানে জিএম ফসল, জিএম ক্রপস বলতে কি বুঝো, বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা, গ্রিন হাউস কৌশল বাস্তবায়নের শর্তগুলি লিখো, দানাদার ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক কেন তা ব্যাখ্যা করো। এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুর মধ্যে এই প্রশ্নগুলো ছিল। আমি চেষ্টা করব এগুলো নিয়ে আলোচনা করার জন্য। তো
তো জিএম ফসল, জিএম ক্রপস এর ইলাবোরেশন কি? জিএম ফসল বলতে বোঝায় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জিএমও। তো জিএম ক্রপস বোঝার আগে আমরা একটি শব্দ বুঝি, জিএমও এর মিনিং কি? জিএমও এর অর্থ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এই যে অর্গানিজম, এই অর্গানিজম ফসলও হতে পারে, কোনো প্রাণীও হতে পারে। ফসল হলে তাকে এই ক্রপস বলা হবে, প্রাণী হলে তাকে কি বলা হবে? অ্যানিমাল হবে, অ্যানিমাল বলা হবে। তো এই জিএমও জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম থেকেই এই জিএমও ফসল বা জিএমও ক্রপস শব্দটি লেখা হয়েছে। তো জিএমও ক্রপস কি? জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। তো শিক্ষার্থীরা মনে হয় কিছুই বুঝতে পারো নাই। তো জেনেটিক্যালি মডিফাইড ক্রপস বলতে বোঝায়, তোমরা জানো যে প্রত্যেকটা জীবের মধ্যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে জিন থাকে যা বংশগতির ধারক ও বাহক, বা একটি প্রাণীর একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী হচ্ছে একটি জিন। তো এই ক্রোমোজোম হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল বা বংশাণুবস্তু বলা হয় এই ক্রোমোজোমকে। তো এই জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, যখন এই ক্রোমোজোমে পরিবর্তন নিয়ে আসা হয়, অর্থাৎ মডিফিকেশন করা হয়। মডিফিকেশন বা মডিফাইড অর্থ রূপান্তরিত। তো যখন এই ক্রোমোজোমে পরিবর্তন নিয়ে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য সৃষ্টি করা হয় বা কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সৃষ্টি করা হয়, তখনই তাকে মডিফাইড ক্রপস বলা হচ্ছে। প্রাণী হলে মডিফাইড প্রাণী হবে। এইটা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। তো এখানে জিএমও ফসলের আমরা সংজ্ঞা দিব বংশাণু প্রকৌশলের মাধ্যমে, যেটাকে ইংরেজিতে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। তো ইঞ্জিনিয়ারিং বলতে শুধু আমরা বুঝি যে ঘর বাড়ি নির্মাণ করা, রাস্তাঘাট নির্মাণ করার কৌশল। তো শিক্ষার্থীরা এ ধরনের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, অর্থাৎ আমাদের বংশাণু বস্তু নিয়ে যে শাখা আলোচনা করে সেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি বা বংশাণু প্রকৌশল। এই বংশাণু প্রকৌশলের মাধ্যমে যখন কোনো ফসলের বংশাণু বস্তুতে পরিবর্তন ঘটিয়ে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সৃষ্টি করা হয়, তখন ওই ফসলকে জিএমও ফসল বলে। তো এখানে কয়েকটি শব্দ আছে। বংশাণু বস্তু, জেনেটিক ম্যাটেরিয়াল বলে। বংশাণু বস্তু এটা কি আমরা পরে জানবো। কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য, তো শিক্ষার্থীরা জানো যখন যুদ্ধ হয় বা স্বাধীনতার সময় বাংলাদেশে 7 কোটি লোক ছিল, এটা বর্তমানে বেড়ে 16 কোটিতে দাঁড়িয়েছে। তাহলে এই এতগুলো জনগোষ্ঠীর বা বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যার খাদ্য কিভাবে আসতেছে? তো শিক্ষার্থীরা কৃষি বিজ্ঞানী যারা আছে বা কৃষি নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু প্রতিনিয়ত গবেষণা করতেছে, করে এই বিভিন্ন ফসলের যে জেনেটিক ম্যাটেরিয়াল অর্থাৎ ক্রোমোজোম আছে, এই ক্রোমোজোমের সিকোয়েন্সে পরিবর্তন নিয়ে আসে। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য দিয়ে, বা একটা নির্দিষ্ট ক্রোমোজোমে একটি নির্দিষ্ট সিকোয়েন্স দিয়ে পাঠিয়েছে। তো সেই ক্রোমোজোমে পরিবর্তন নিয়ে আসা হয়। তো এই যে যত আমরা হাইব্রিড জিনিস খাচ্ছি, হাইব্রিড শাকসবজি খাচ্ছি বা বিভিন্ন হাইব্রিড তৈরি হচ্ছে, তো হাইব্রিডগুলো কিভাবে তৈরি করতেছে? একটার সাথে একটা ক্রস করে বা এদের ক্রোমোজোমে পরিবর্তন নিয়ে এসে নতুন কোনো জাত উদ্ভাবন করতেছে। সেখান থেকে কিন্তু আমরা হাইব্রিড ফসল পাচ্ছি, এবং এর ফলে উৎপাদন বহুগুণ বেড়ে গেছে, আমাদের খাদ্যের চাহিদা পূরণ হচ্ছে। তো এই বংশাণু বস্তুতে পরিবর্তন ঘটিয়ে যখন কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সৃষ্টি করা হয়, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য বলতে আমরা যে বৈশিষ্ট্যটা চাই, আমরা চাচ্ছি যে এই এখানে একটা, যেমন আমি উদাহরণ দিই, একটা কুল গাছের কুল টক লাগে, তা আমি চাচ্ছি এই কুল গাছের কুল অর্থাৎ আমি মিষ্টি কুল চাই, মিষ্টি বড়ই চাই। তাহলে কি করে তার বংশাণু বস্তুতে পরিবর্তন নিয়ে এসে মিষ্টি জাতের বৈশিষ্ট্য সৃষ্টি করা হয়, সেইটাই আমাদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য। তখন ওই ফসলকে জিএমও ফসল বলে। তো আমি এখানে আরেকটা সংজ্ঞা আমি তোমাদের জ্ঞাতার্থে জানাচ্ছি। তো জীব কৌশলের মাধ্যমে ফসলের জিনগত বিন্যাস পরিবর্তন ঘটিয়ে
প্রাপ্ত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের ফসলকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপ বলে। সংকরায়ন ও ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে অর্জিত ফসলকে জিএমও ফসল বলে। এটা জিএমও ফসলের সংজ্ঞা। তো শিক্ষার্থীরা, আমরা আগের স্লাইডে আমরা সেখানে ছিল বংশাণু বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়ালটা কি। তোমরা ক্লাস 7-এ এই যে এরকম উদ্ভিদ কোষ দেখেছো ক্লাস 7-এ। তো এই উদ্ভিদ কোষের একটি অংশ ছিল এই যে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি ছিল? নিউক্লিওলাস ছিল, ক্রোমোজোম ছিল। এই ক্রোমোজোমটা দেখতে কিসের মতো ছিল? পেঁচানো সুতার মতো ছিল, খুব চিকন, এই যে এখানে। তো এই নিউক্লিয়াসের মধ্যে অর্থাৎ উদ্ভিদের কোষে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ক্রোমোজোম থাকে। তো এই ক্রোমোজোমটাই হচ্ছে বংশাণু বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল। এই ক্রোমোজোমে জিন থাকে যা জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য দায়ী, সেটা হচ্ছে জিন। তাহলে ক্রোমোজোম কি? সুতার মতো অংশ। আর জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক রাসায়নিক পদার্থ, এক ধরনের প্রোটিন হচ্ছে জিন। তো এই ক্রোমোজোমটা অ্যাকচুয়ালি দেখতে এই যে পেঁচানো সুতার মতো এবং দ্বিসূত্রক, অর্থাৎ মনে হচ্ছে দুইটা সুতা আছে, একে অপরকে পেঁচিয়ে ময়ের মতো হয়ে সৃষ্টি হয়েছে। তো ক্রোমোজোমটা দেখতে অ্যাকচুয়ালি এরকম, পেঁচানো সুতার মতো দ্বিসূত্রক, দুইটা সূত্র একে অপরকে পেঁচিয়ে ময়ের মতো আকার ধারণ করেছে। এটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমে যে বংশাণু বস্তু, এই ক্রোমোজোম, এখানে একটা নির্দিষ্ট বিন্যাস আছে। বিন্যাস বলতে, আমি যদি একটা তোমাদের ক্লাসের সমস্ত ছাত্রকে আমি ক্রমান্বয়ে সাজাই, তাহলে কিভাবে সাজাতে হবে? প্রথমে রোল 1 দিতে হবে, 2 দিতে হবে, 3 দিতে হবে, 4 দিতে হবে। এইভাবে ধরো আমি একটা লাইনে আমি দাঁড় করিয়ে ফেললাম। তো আমি চাচ্ছি যে আমি এর মধ্যে কোথাও আমি পরিবর্তন ঘটাবো। তাহলে আমি ধরো 10 নম্বর ছাত্রকে, যার রোল 10, তাকে আমি একদম শেষে দিলাম। শেষের ছাত্রকে আমি 10-এর রোলের জায়গায় নিয়ে আসলাম। এই যে আমার ক্লাস 8-এ আমার নির্দিষ্ট একটা রোলের একটা সিকোয়েন্স ছিল, 1 থেকে শুরু করে ক্রমান্বয়ে নিচে বেশি। তা আমি এই 10 নম্বর ছাত্রকে পরিবর্তন করে আমি শেষের ছাত্রটিকে নিয়ে আসলাম। তো ঠিক ক্রোমোজোমে এইরকম তোমার একটি নির্দিষ্ট বিন্যাস থাকে। হ্যাঁ, এই বিন্যাসে কি করা হয়? পরিবর্তন করা হয়। করানোর ফলে কি হয়? যে জীবের এই ক্রোমোজোমের বিন্যাসটা পরিবর্তন করা হয়, সেখানে কি হয়? ওই জীবের মধ্যে নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা, এই স্লাইডটা খেয়াল করো। দেখো, একজন লোক মনে হয় কাঁচি দিয়ে এই ক্রোমোজোম বা বংশাণু বস্তু কাটতেছে, এই যে এই ছবিতে দেখা যাচ্ছে। আর অপর ছবিতে দেখা যাচ্ছে যে এই বংশাণু বস্তুর যেখানে কাটলো সেখানে কিছু একটা লেগে দিচ্ছে, কিছু একটা জোড়া লাগাচ্ছে। তো এই যে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ কেটে সেখানে নতুন একটা জিনিস যুক্ত করা হচ্ছে, যুক্ত করে যে ফসলটা তৈরি করা হচ্ছে সেটাই হচ্ছে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপস। তো এটা করার কারণ কি? পরের ছবিতে দেখো। তো এইটা ভুট্টা গাছ। তো ভুট্টা গাছে একটা ক্রোমোজোমের নির্দিষ্ট অংশ কেটে নতুন একটা অংশ সংযুক্ত করা হলো। এর ফলে কি হলো দেখো, তো আগের যে আমাদের গাছ ছিল সেখানে এই যে এটা পোকাকে বোঝানো হয়েছে, সে গাছে কি করছে? পোকা আক্রমণ করতে তেড়ে আসতেছে। আর যে গাছে এই পরিবর্তনটা ঘটানো হলো সেখানে দেখো এই গাছটিতে আর পোকা আক্রমণ করতে পারতেছে না। তাহলে আমি চাচ্ছিলাম যে আমার এমন একটা ভুট্টা গাছ হবে যে ভুট্টা গাছে পোকা আক্রমণ করবে না। তো দেখো, এই যে গাছে এই যে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ পরিবর্তন করা হলো, ফলে সেই গাছটিতে পোকা আর আক্রমণ করলো না। মানে কি, আমি যে বৈশিষ্ট্য চাচ্ছিলাম যাতে পোকা আক্রমণ না করে, সেই বৈশিষ্ট্যটাই আমি পেয়ে গেছি, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য আমি সৃষ্টি করেছি। তো এই ফসলটাকেই বলা হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস বা জিএমও ফসল। তো জিএমও ফসলের একটি উদাহরণ হচ্ছে বিটি বেগুন। জিএমও ফসলের একটি উদাহরণ হচ্ছে বিটি বেগুন। এই বিটি বেগুন নামটি এসেছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া থেকে। তো বাংলাদেশে প্রায় 100 ধরনের সবজি চাষ হয় শিক্ষার্থীরা।
বাংলাদেশে প্রায় 100 ধরনের সবজি চাষ হয়। তো এই সবজি যে যতগুলো সবজি আছে তার মধ্যে একটি সবজি হচ্ছে বেগুন। তো এই বেগুন গাছে একটি পোকা আক্রমণ করে, যে পোকার নাম বেগুনের কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা, ব্রিঞ্জাল ফ্রুট অ্যান্ড শুট বোরার। তো বেগুন গাছে এই পোকাটা অনেক বেশি আক্রমণ করে। ফলে কি হয়, একটি বেগুন ক্ষেতে কৃষককে 160 থেকে 180 বার কীটনাশক স্প্রে করতে হয়। তাহলে একটা বেগুন চাষ করতে যদি 160 থেকে 180 বার কীটনাশক প্রয়োগ করতে হয়, তাহলে এটা অনেক ব্যয়বহুল, কীটনাশকের অনেক দাম। এটা কিনতে যেমন টাকা লাগে, তেমনি এই কীটনাশকটা বেগুন ক্ষেতে স্প্রে করতে অনেক বেশি খরচ হয়। ফলে বেগুনের উৎপাদন খরচটা বেড়ে যায়। তো বিজ্ঞানীরা কি করেছে, এই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়া থেকে জিন বা একটা ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশ কেটে ক্রোমোজোম থেকে একটি জিন আইসোলেশন করেছে বা জিন নিয়েছে, যে জিনের নাম CRY1AC জিন। এই জিনটা নিয়ে এই বেগুন গাছের মধ্যে প্রবেশ করিয়েছে। করার ফলে ওই বেগুন গাছে আর ওই পোকাটা আক্রমণ করতে পারে না। তাহলে দেখো, এই বেগুন গাছের মধ্যে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য সৃষ্টি হলো, অর্থাৎ বেগুন গাছে আর সেই পোকাটি আক্রমণ করতেছে না। ফলে কৃষককে এই 160 থেকে 180 বার কীটনাশকও স্প্রে করতে হচ্ছে না। হ্যাঁ, ফলে কৃষক কি হচ্ছে, আর্থিকভাবে লাভবান হচ্ছে। তো শিক্ষার্থীরা, তোমরা জানো যে ফসলে কীটনাশক প্রয়োগ করলে কি হয়, সেটা বাতাসে ছড়িয়ে পড়ে, ফলে বায়ু দূষিত হয়। এরপর মাটিতে ছড়িয়ে যায়, ফলে মাটি দূষিত হয়। মাটির যে জীবাণুগুলো আছে, উপকারী জীবাণু, সেগুলো মারা যায়। ফলে মাটি ক্ষতিগ্রস্ত হয়। মাটি ক্ষতিগ্রস্ত হওয়া মানে আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হয়, আমাদের পরিবেশ দূষিত হয়, পরিবেশের ক্ষতি হয়, বা কীটনাশক মানুষের জন্যও ক্ষতিকর। কাজেই এই বিটি বেগুন সৃষ্টি করার ফলে এই পরিবেশ আর দূষিত হচ্ছে না, মাটি দূষিত হচ্ছে না, এটা মানব শরীরের জন্য ক্ষতিকর নয়। কাজেই এটা একটা ভালো দিক। তো তাহলে কি হয়, এই ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়ার মধ্যে, এই ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়া মাটিতে বসবাস করে। এই ব্যাকটেরিয়ার মধ্যে CRY1AC জিন থাকে। এই CRY1AC জিন কীটনাশক প্রোটিন উৎপন্ন করে। অর্থাৎ এই ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়ার মাধ্যমে যে CRY1AC জিন আছে, সেই জিন কীটনাশক প্রোটিন তৈরি করে, যা মানুষের জন্য ক্ষতিকর নয়। এই প্রোটিনটা যখন CRY1AC প্রোটিনটি যখন বেগুন গাছের মধ্যে প্রবেশ করানো হয়, তখন বেগুন গাছের মধ্যে এই কীটনাশক প্রোটিন উৎপন্ন হতে থাকে। ফলে এই বেগুনের যে পোকা, বেগুনের কাণ্ড ফল ছিদ্রকারী পোকা, ফলে বেগুন গাছে আর আক্রমণ করতে পারে না। তো এই বিটি বেগুন 2013 সালে সর্বপ্রথম বাংলাদেশে অবমুক্ত করা হয় এবং জিএম ফসল চাষে বাংলাদেশ 29তম দেশ হিসাবে বর্তমানে প্রতিষ্ঠিত। 64টি জেলায় 27,000 কৃষক বর্তমানে এই বিটি বেগুন চাষ করছে। তো শিক্ষার্থীরা দেখো, আমি যে বেগুনের পোকার কথা বলেছিলাম, বিটি বেগুন, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে। তো এই যে দেখো, বেগুনের কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা, এই যে বেগুন গাছে আক্রমণ করেছে, এই যে বেগুন গাছের আগা কেটে দিয়েছে, ফলে মারা গেছে। এই যে ফলে আক্রমণ করেছে, বেগুন ছিদ্রযুক্ত। তোমরা বাজারে গেলে এখন খুব বেশি দেখতে পাওয়া যায় না, কারণ বেগুনগুলো এখন যে বাজারে পাওয়া যায়, এগুলো সবই বিটি বেগুন। তো এরকম বেগুনের ফল বা বেগুন ছিদ্র করেছে, কাণ্ড কেটে দিয়েছে এই পোকাটা। তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি, এটা আমার ব্যাসিলাস থুরিনজেন্সিস ব্যাকটেরিয়া, যেটা মাটিতে থাকে। এই ব্যাকটেরিয়ার মধ্যে CRY1AC জিন থাকে। এই ব্যাকটেরিয়া থেকে জিন নিয়ে, এটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে জিন নিয়ে বেগুন গাছে প্রবেশ করানো হয়েছে। ফলে দেখো, আমরা ফ্রেশ বেগুন পাচ্ছি। এই বেগুনে কোনো পোকা নাই, ছিদ্র নাই। তো এটা হচ্ছে বিটি বেগুন, বা এই ফসলকে আমরা কি বলতে পারি, জিএমও ফসল বলতে পারি, বা জেনেটিক্যালি মডিফাইড ক্রপস বলতে পারি। তো শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এরপর আরেকটি প্রশ্ন ছিল বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির তুলনা।
তো শিক্ষার্থীরা এটা তোমাদের পাঠ্য বইতে আছে, সেখান থেকে তোমরা পড়ে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে। তো এই অ্যাসাইনমেন্টটির এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে তুমি কৃষি কি সেই সংজ্ঞা দিবে। এরপর কৃষির মধ্যে কি কি পড়ে, কৃষির মধ্যে আছে ফসল আছে, বনায়ন আছে, মৎস্য চাষ আছে, গবাদি পশু পালন আছে, এরপর তোমার পোলট্রি আছে। তো এই বিষয়গুলো তোমরা আলোচনা করবে এই প্রশ্নটা লেখার জন্য, যে কৃষি কী কী নিয়ে আলোচনা করে, মৎস্য, বনায়ন, পোলট্রি, হ্যাঁ, এরপর গবাদি পশু, এই বিষয়গুলো লিখবে। এরপর তোমরা এই কৃষির ক্ষেত্র, যেটা আমি বললাম, কৃষির ক্ষেত্র উদ্যান ফসল, মাঠ ফসল বা ফসল, বনায়ন, মৎস্য চাষ, এগুলো এই কৃষির ক্ষেত্র, এগুলো লিখবে। কৃষির গুরুত্ব কী, কৃষি আমাদের কি করে, মৌলিক চাহিদা পূরণ করে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এছাড়া কৃষির মাধ্যমে আমরা কি অর্জন করব, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, কর্মসংস্থান হবে, আমরা জ্বালানি কাঠ পাই, এটা কৃষির গুরুত্ব। এরপর বাংলাদেশ ও ভিয়েতনামের কৃষির নির্ভর অর্থনীতি, অর্থাৎ কৃষি বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলছে বা কতটুকু উপকার করছে, বা জিডিপি কত, কৃষি থেকে আমরা কত আয় করতে পারি, এই বিষয়গুলো এখানে লিখবে। লেখার পরে সর্বশেষ এই পার্থক্য আকারে বাংলাদেশের কৃষি এবং ভিয়েতনামের কৃষিটি তোমরা পার্থক্য আকারে লিখবে। তো জিডিপি অর্থাৎ কৃষি খাত থেকে বাংলাদেশের জিডিপি কত আসে, জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ জিডিপি বলতে বোঝায় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি, একটি নির্দিষ্ট সময়ে, ধরলাম 1 বছরে, একটি দেশের অভ্যন্তরে যতটুকু সেবা ও দ্রব্য সামগ্রী তৈরি হয় এবং বিদেশে একই সময়ে বিদেশে অর্থাৎ দেশের বাইরে যতটুকু সেবা বা দ্রব্য সামগ্রী তৈরি হয় তার বাজার মূল্যকেই আমরা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতেছি। তো এই জিডিপি থেকে কৃষি খাতের অবদান কত, 14.2323, এবং ভিয়েতনামের অবদান হচ্ছে 15.3। কৃষি প্রযুক্তি, তো বাংলাদেশের কৃষিতে কৃষি প্রযুক্তিগুলো কেমন ব্যবহার করা হয়, বেশি না কম, সেইটা লিখবে। ভিয়েতনামের কৃষিতে কেমন ব্যবহার করা হয়, কৃষি সমবায়, বাংলাদেশে কৃষি সমবায় আছে কি না, বা থাকলে কতটুকু, ভিয়েতনামে কতটুকু থাকে, এই বিষয়গুলো পার্থক্য আকারে তোমরা লিখবে। তো শিক্ষার্থীরা, এখানে আমি ভিয়েতনাম এবং বাংলাদেশের কৃষির তুলনামূলক চিত্র এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। অ্যাকুয়াকালচার, ফুড, ফিশ প্রোডাকশন, অর্থাৎ মৎস্য, মাছ এবং খাদ্য উৎপাদনে ভিয়েতনামের কৃষি এবং বাংলাদেশের কৃষির একটি তুলনামূলক চিত্র আমি দেখানোর চেষ্টা করেছি। তো 2016 সালে, সর্বশেষ এটা 2016 সালে তোমার বাংলাদেশে উৎপাদন কত ছিল, কৃষির উৎপাদন ছিল 2,204 টন, 4,000 টন ছিল, এবং এর পার্সেন্টেজ ছিল 2.8। অপরদিকে ভিয়েতনামের হচ্ছে 4.5, অবশ্যই বেশি। তো আমরা যদি বিশ্ব কৃষির দিকে দৃষ্টিপাত করি তাহলে দেখব বাংলাদেশ অনেকাংশেই কৃষির উৎপাদনে পিছিয়ে আছে। কৃষি উৎপাদনে পিছিয়ে আছে অন্যান্য দেশের তুলনায়, যেখানে অন্যান্য দেশ অনেক এগিয়ে গেছে। ভিয়েতনাম ও বাংলাদেশের কৃষির তুলনা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। 25 বছর আগে ভিয়েতনামের কৃষির চিত্র ছিল অনেকটাই না বলার মতো, কিন্তু দেশটির কৃষি সমবায় সংগঠনগুলো খুবই শক্তিশালী, সৃষ্টিশীল হওয়ায় সেখানে কৃষির উৎপাদন বেড়েছে বা কৃষিক্ষেত্রে এগিয়ে গেছে। তো শিক্ষার্থীরা, এখানে বাংলাদেশ এবং ভিয়েতনামের যে কৃষির তুলনামূলক চিত্র, এখানে সংগঠনটাকেই জোর দেওয়া হয়েছে। তো বাংলাদেশে কৃষি পণ্য উৎপাদন হয়, বাজারে বিক্রি হয়, কিন্তু শিক্ষার্থীরা খেয়াল করো, তো বাংলাদেশে কৃষি সমবায় নেই বললেই চলে, বা কোনো কোনো ক্ষেত্রে বা কোনো কোনো জেলায় আছে, কোনো কোনো জায়গায় আছে কৃষি সমবায়, কিন্তু এই কৃষি সমবায়টা সংগঠিত নয়, অর্থাৎ শক্তিশালী নয়। তো অপরদিকে ভিয়েতনামের কৃষিটি অত্যন্ত সংগঠিত
এবং শক্তিশালী। তো ভিয়েতনামের যে সমবায়, কৃষি সমবায় আছে বা সংগঠন আছে, সেখানে কি করে কৃষকরা এই সমবায় বা সংগঠন থেকে সরকারকে অর্থ দিয়ে থাকে তারা নিজেরাই। তো অপরদিকে বাংলাদেশে কি হয়, কোনো সংগঠন, কৃষি সংগঠন আমার মনে হয় সরকারকে কোনো অর্থ দেয় না, বরং সরকারের কাছ থেকেই আরও নেয় বা নিয়ে থাকে। তো এটা সমবায়ের তুলনা। এর পরের প্রশ্ন আমরা দেখব গ্রিন হাউজের কৌশল। গ্রিন হাউজের কৌশল। তো শিক্ষার্থীরা এই প্রশ্নটি লেখার জন্য তোমরা কতকগুলো প্রশ্নের উত্তর দিবে। সেটা হচ্ছে গ্রিন হাউস কি, গ্রিন হাউস কি এর উত্তর লিখবে। গ্রিন হাউস গ্যাস কি, গ্রিন হাউস গ্যাসগুলোর নাম লিখবে। গ্রিন হাউস কৌশল সম্পর্কে লিখবে। এরপর গ্রিন হাউস প্রভাব কি, গ্রিন হাউস প্রভাবের কারণ কি, ক্ষতিকর গ্রিন হাউসের প্রভাবের ফলে কি ক্ষতি হতে পারে। এই প্রশ্ন, সবগুলো প্রশ্নের অ্যান্সার দিলে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট হবে। তো গ্রিন হাউস কি? তো গ্রিন হাউস শিক্ষার্থীরা আমি একটা ছবি দেখানোর চেষ্টা করেছি। দেখো, এই গ্রিন হাউস একটি স্বচ্ছ ঘর। এই ঘরটি কি হতে পারে? কাচের হতে পারে, এরপর প্লাস্টিকের হতে পারে বা কাগজের হতে পারে, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে, কিন্তু এই ঘরের ভিতর থেকে কোনো তাপ বা আলো আর বের হতে পারে না। সেইটাই হচ্ছে গ্রিন হাউস। দেখো, এটা একটু স্বচ্ছ ঘর, বাইরে থেকে দেখা যায় ভিতরে এই যে গাছপালা চাষাবাদ করা হচ্ছে। তো গ্রিন হাউস আমরা সাধারণভাবে বলি কাচের ঘর। তো গ্রিন হাউসকে যদি আমরা এক কথায় সংজ্ঞায়িত করতে পারি, তাহলে বলবো যে গ্রিন হাউস হচ্ছে কাঁচ বা কাঁচ সদৃশ বস্তু বা কাগজ দিয়ে তৈরি একটি ঘর, যে ঘরে কি করা হয়, শীত প্রধান দেশে শাকসবজি চাষ করা হয়। তো শীত প্রধান দেশে যেখানে অত্যধিক শীত, সেখানে গাছের বৃদ্ধিটা ঠিকভাবে হয় না। এই জন্য এই গ্রিন হাউস নির্মাণ করা হয়। এই গ্রিন হাউসের ভিতরে কি করা হয়, শাকসবজি চাষাবাদ করা হয়। এছাড়া বাংলাদেশে এই গ্রিন হাউস ব্যবহার করে অনেক কিছু গবেষণা কাজ, কৃষি সংক্রান্ত কিছু গবেষণা কাজ চালানো হয়। তো এই গ্রিন হাউস গ্যাস কি? তো শিক্ষার্থীরা, পৃথিবীর একটি গ্রিন হাউস গ্যাসের মতো কাজ করে, বা পৃথিবী গ্রিন হাউসের মতো কাজ করে। তো এই গ্রিন হাউস, এই পৃথিবীতে গ্রিন হাউস বিভিন্ন গ্যাস আছে, যে গ্যাসগুলো পৃথিবীতে বিভিন্ন ধরনের গ্যাস আছে, যে গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। যেমন জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, সিএফসি, মিথেন, এই গ্যাসগুলো গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কি? যে গ্যাসগুলো সূর্যের তাপ শোষণ করে নিজেদের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং পৃথিবীতে উত্তপ্ত করে, সে গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। আমি আবারও বলতেছি, যে গ্যাসগুলো সূর্যের তাপ শোষণ করে নিজেদের তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং পৃথিবীকে উত্তপ্ত করে, সে গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি। এই গ্রিন হাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, হাইড্রোকার্বন সহ বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। অ্যান্ড গ্রিন হাউস কৌশল কি? অর্থাৎ এই গ্রিন হাউসটা কিভাবে উত্তপ্ত হচ্ছে, সেইটাই হচ্ছে গ্রিন হাউস কৌশল। তো এটা কি করা হয়, এই গ্রিন হাউসটা কাঁচ বা কাঁচ সদৃশ বস্তু বা পলিথিন দিয়ে তৈরি করা হয়। তো সূর্য থেকে যখন এই গ্রিন হাউসে আলো পড়ে বা তখন এই আলোটা বা তাপটা কি হয়, এই গ্রিন হাউসের ভিতরে চলে যায়। তো যখন সূর্য থাকে না, তখন কি হয়, এই গ্রিন হাউসের ভিতরে যে মাটি রয়েছে বা ভূপৃষ্ঠ রয়েছে, সেটা উত্তপ্ত হয় তাপ প্রবেশ করার ফলে। এই উত্তপ্ত তাপ যখন আবার মাটিটি ছেড়ে দেয়, তখন এই তাপগুলো আবার পৃথিবীর দিকে ফিরে যেতে থাকে বা বায়ুমণ্ডলের দিকে ফিরে যেতে থাকে। ফলে কি হয়, এই গ্রিন হাউসের ভিতরে যে বায়ু রয়েছে সেটা উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার কারণে এই গ্রিন হাউসের ভিতরে একটি গরম পরিবেশ বা উষ্ণ পরিবেশ বিরাজ করে। এটাকেই বলা হচ্ছে গ্রিন হাউস কৌশল। তো শিক্ষার্থীরা, এই গ্রিন হাউস প্রভাবের কারণ কি, গ্রিন হাউস প্রভাব কি? তো এই যে গ্রিন হাউসের মধ্যে তাপ বা আলো প্রবেশ করার ফলে গ্রিন হাউস যে উত্তপ্ত হচ্ছে, এই উত্তপ্ত হওয়াকেই বলা হচ্ছে গ্রিন হাউস প্রভাব।
এরপর এই গ্রিন হাউজের কারণ কি, অর্থাৎ এই গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে এর কারণ কি? এর কারণ হচ্ছে নগরায়ন, শিল্পায়ন, বৃক্ষনোদন, কলকারখানার ধোঁয়া। এই কলকারখানার ধোঁয়া, এরপর গাছ কাটার ফলে, এরপর কলকারখানার ধোঁয়ার ফলে কি হচ্ছে, তোমার কার্বন ডাইঅক্সাইড, মিথেন সহ বিভিন্ন ধরনের গ্যাস উত্তপ্ত হচ্ছে, বিভিন্ন ধরনের গ্যাস সৃষ্টি হচ্ছে। এই গ্যাসগুলো সৃষ্টি হওয়ার কারণে সূর্যে যখন আলো আসতেছে এই গ্যাসগুলো বেশি বেশি তাপমাত্রা শোষণ করতেছে, করার ফলে কি হচ্ছে, পৃথিবীটা উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হওয়ার কারণে এই যে পৃথিবীটা উত্তপ্ত হচ্ছে, এই উত্তপ্ত হওয়াকে বলা হচ্ছে গ্রিন হাউস প্রভাব। তো এই পৃথিবী উত্তপ্ত হলে কি হবে, এর ক্ষতিকর প্রভাব কি? তো পৃথিবী উত্তপ্ত হলে তোমরা শিক্ষার্থীরা জানো যে পৃথিবীর তোমার 3 ভাগের 1 ভাগ স্থল, বাকি 2 ভাগ জল। তো সমুদ্রে রয়েছে অনেক বরফ, বরফ রয়েছে। তো পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে কি হবে, এই বরফগুলো গলতে শুরু করবে। এই বরফগুলো গললে কি হবে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে। সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে কি হবে, সমুদ্রের উপকূলবর্তী যে তোমার লোকালয় আছে বা মানুষের বাসস্থান আছে তাদের ঘরবাড়ি ডুবে যাবে। এরপর এই গ্রিন হাউস প্রভাবের ফলে অতিবৃষ্টি হচ্ছে, অনাবৃষ্টি হচ্ছে, অর্থাৎ বৃষ্টি অনেক বেশি হচ্ছে বা অসময়ে বৃষ্টি হচ্ছে, মরুময়তার সৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হচ্ছেই না। হ্যাঁ, এই বিভিন্ন ধরনের ক্ষতিকর প্রভাব সৃষ্টি হচ্ছে। এছাড়া এই গ্রিন হাউস প্রভাবের কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, অতিরিক্ত খরা হচ্ছে, ফলে ফসল উৎপাদন হচ্ছে না, বন্যা হচ্ছে, ফসল মারা যাচ্ছে, হ্যাঁ, বা পশু পাখি ফসল টিকে থাকতে পারছে না। এগুলো হচ্ছে গ্রিন হাউসের প্রভাব। তো শিক্ষার্থীরা, এখানে আমি যে একটা গ্রিন হাউস ঘর দেখানোর চেষ্টা করছি। এই যে সূর্য থেকে আলো এসে এই গ্রিন হাউসের মধ্যে প্রবেশ করে। এরপর সূর্য যখন থাকে না তখন এই গ্রিন হাউসের যে এই তাপটা এটা আবার বায়ুমণ্ডলের দিকে ফিরে যেতে থাকে। এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি। যখন ফিরে যেতে থাকে তখন এই বায়ুমণ্ডলের ভিতরটা উত্তপ্ত হয়, যেটাকে আমরা বলতেছি গ্রিন হাউস প্রভাব। তো এই গ্রিন হাউস গ্যাসগুলোর নাম, এই যে আমি মুখ দিয়ে বললাম, গ্রিন হাউস বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো বিকিরিত শক্তি শোষণ করে এবং নির্গত করে সেগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। যেমন জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, সিএফসি, হাইড্রোফ্লোরোকার্বন, এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তো শিক্ষার্থীরা, এখানে আমি আরেকটা প্রশ্ন লিখেছি, গ্রিন হাউস ইফেক্ট এর প্রভাব বা প্রতিক্রিয়া কি? তা আমি একটু আগেই তোমাকে এই প্রশ্নগুলো আমি ব্যাখ্যা করেছি। গ্রিন হাউস এর সাথে সাদৃশ্য রেখে এর নামকরণ করা হয়েছে। অর্থাৎ গ্রিন হাউসে যে ঘটনা ঘটে, সূর্য থেকে আলো আসে, তাপ আসে, গ্রিন হাউসের মধ্যে প্রবেশ করে, যখন সূর্য থাকে না এই তাপগুলো কি হয়, বায়ুমণ্ডলের দিকে ফিরে যেতে থাকে। ফলে গ্রিন হাউসের ভিতরে একটা গরম বা উষ্ণ পরিবেশ বিরাজ করে, যাকে আমরা বলতেছি গ্রিন হাউস ইফেক্ট। তো এই গ্রিন হাউসকে যদি আমরা পৃথিবীর সাথে তুলনা করি তাহলে পৃথিবীও একটা গ্রিন হাউস। শিক্ষার্থীরা এটা খেয়াল করো। তাহলে পৃথিবীকে যদি আমরা গ্রিন হাউস কল্পনা করি তাহলে কি হচ্ছে, সূর্য থেকে বায়ুমণ্ডল ভেদ করে তাপ পৃথিবীতে আসতেছে। আসার ফলে কি হচ্ছে, পৃথিবীর যে ভূপৃষ্ঠ আছে বা মাটি রয়েছে সেটা উত্তপ্ত হচ্ছে। যখন সূর্য থাকে না, সন্ধ্যা বেলায় বা বিকেলে যখন সূর্য ডুবে যায় তখন কি হয়, এই ভূপৃষ্ঠের মাটি এই তাপগুলোকে বিকিরণ করে, অর্থাৎ ছেড়ে দেয়। ফলে এই তাপগুলো কি হয়, পৃথিবীর থেকে বায়ুমণ্ডলের দিকে আবার ফিরে যেতে থাকে। তো যখন ফিরে যেতে চায় তখন কি হয়, এই তখন কি ঘটনা ঘটে, তাপগুলো যখন পৃথিবী থেকে বায়ুমণ্ডলের দিকে ফিরে যেতে চায় তখন এই যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, এই গ্যাসগুলো তখন এই বিকিরিত তাপকে শোষণ করে। যেহেতু পৃথিবীতে কলকারখানা, এরপর নগরায়ন, বৃক্ষ নিধনের ফলে এই গ্যাসগুলো বেড়ে যাচ্ছে। এই গ্যাসগুলো কি করে, এই বিকিরিত তাপ শোষণ করে। ফলে কি হয়, এই বিকিরিত তাপ আর বায়ুমণ্ডলে ফিরে যেতে পারে না।
না গিয়ে কি হয়, এই তাপগুলো কি হয় পৃথিবীর মধ্যে আটকে থাকে, ফাঁদে পড়ে যায়। ফলে পৃথিবীটা অনেক বেশি উত্তপ্ত হচ্ছে, প্রতি বছর এবার যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এই যে তাপ বিকিরণের অর্থাৎ গ্রিনহাউস গ্যাসের তাপগুলো শোষণের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেল। এই তাপমাত্রা বেড়ে যাওয়াইকে বলা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস প্রভাব। এরপর সর্বশেষ প্রশ্ন আমরা গুটি ইউরিয়া নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। তো দেখো শিক্ষার্থীরা, এখানে আমি একটা ছবি দেখিয়েছি। এই ছবিটা কিসের? এটা হচ্ছে ইউরিয়া সার। আমরা জমিতে যে ইউরিয়া সার প্রয়োগ করি সেটা হচ্ছে ইউরিয়া সারের ছবি। এইটা এই ইউরিয়া সারটা দানাদার, অর্থাৎ তোমরা ছোটোবেলায় হোমিও খেয়েছো যারা, বুঝতে পারবে। হোমিওর ওষুধের দোকানে গেলে এরকম দানাদার ছোট ছোট গুটিযুক্ত সাদা কিছু একটা দেয় হোমিও ওষুধের সাথে, সেইটা একদম দেখতে সেরকম, এই দানাদার। এরপর এই ইউরিয়াকে যখন মেশিনের সাহায্যে চাপ দিয়ে বড় আকারের বড়ি বা পিলেট বা বড়ি তৈরি করা হয়, সেটাকে বলা হচ্ছে গুটি ইউরিয়া। তাহলে গুটি ইউরিয়াটা কি? গুটি ইউরিয়া হচ্ছে ইউরিয়ার একটি রূপান্তর মাত্র। যে দানাদার ইউরিয়া ছিল সেটা ব্রিকেট মেশিনের সাহায্যে চাপ দিয়ে এই যে পিলেট বা বড়ি আকারে তৈরি করা হয়েছে। এই পিলেট বা বড়ি আকারের ইউরিয়াকে বলা হচ্ছে গুটি ইউরিয়া। এই যে দেখো শিক্ষার্থীরা জমিতে প্রয়োগ করতেছে। তো দানাদার ইউরিয়া পুরো জমিতে ছিটিয়ে দিতে হয়, কিন্তু গুটি ইউরিয়া পুরো জমিতে ছিটিয়ে দেওয়ার প্রয়োজন হয় না। এটা ধানের যে সারি আছে বা ফসলের সারি আছে, 2 বা 4টি ফসলের সারির মাঝখানে এই গুটি ইউরিয়াটা দিয়ে দিলেই হয়। তো এই গুটি ইউরিয়ার সুবিধা কি? গুটি ইউরিয়ার সুবিধা, তো আমাদের প্রশ্ন ছিল যে ইউরিয়া সারের পরিবর্তে গুটি ইউরিয়া ব্যবহার সুবিধাজনক কেন? তো শিক্ষার্থীরা, এই প্রশ্নটি লেখার আগে তোমাদের লিখতে হবে ইউরিয়া কি। তো ইউরিয়া হচ্ছে একটি নাইট্রোজেন ঘটিত পদার্থ। ইউরিয়া হচ্ছে কি? নাইট্রোজেন ঘটিত পদার্থ। অর্থাৎ এই ইউরিয়ার মধ্যে কি থাকে? নাইট্রোজেন থাকে। এই ইউরিয়ার উপাদান কি? নাইট্রোজেন। তো ইউরিয়াতে তোমার 46% নাইট্রোজেন থাকে, যে নাইট্রোজেন উদ্ভিদের একটি পুষ্টি উপাদান। শিক্ষার্থীরা, তোমরা জানো মানুষের যেমন খাবার দরকার হয়, পুষ্টির দরকার হয়, তেমনি গাছেরও খাবার পুষ্টির দরকার হয়। এর একটি পুষ্টি উপাদান হচ্ছে নাইট্রোজেন। তো এই ইউরিয়াতে থাকে নাইট্রোজেন। এরপর গুটি ইউরিয়া কি? ইউরিয়াকে অর্থাৎ দানাদার ইউরিয়াকে যখন আমরা ব্রিকেট মেশিনের সাহায্যে চাপ দিয়ে পিলেট বা বড়ি আকারে তৈরি করি, তখন তাকে গুটি ইউরিয়া বলা হয়। ইউরিয়া কিভাবে অপচয় হয়? তো শিক্ষার্থীরা, ইউরিয়া বিভিন্নভাবে অপচয় হয়। তো ইউরিয়া হচ্ছে ভলাটাইল পদার্থ, অর্থাৎ এই ইউরিয়া বাতাসের সাথে মিশে যায়, উড়ে যায়। ইউরিয়া ভলাটাইল পদার্থ। তো ইউরিয়া যখন জমিতে প্রয়োগ করা হয় তখন এটা কি হয়? বাতাসের সাথে মিশে যায়, উড়ে যায়, ফলে ইউরিয়া অপচয় হয়। এছাড়া ইউরিয়া কি হয়? চোয়ানোর মাধ্যমে অপচয় হয়। অর্থাৎ আমি জমিতে প্রয়োগ করলাম, আমার জমি থেকে অন্য জনের জমিতে এটা চলে যেতে পারে, এর মাধ্যমে ইউরিয়া অপচয় হয়। এরপর আরেকটা হচ্ছে অনুশ্রবণের মাধ্যমে, অর্থাৎ আমি ইউরিয়া প্রয়োগ করলাম, সেটা মাটির বিভিন্ন স্তর ভেদ করে একদম নিচের দিকে চলে যায়। তো ইউরিয়া এই বিভিন্নভাবে অপচয় হয়। তো জমিতে ইউরিয়া 3 কিস্তিতে প্রয়োগ করতে হয় কেন? তো শিক্ষার্থীরা, জমিতে আমরা যে ইউরিয়া ব্যবহার করি, এই ইউরিয়াটা জমিতে 3 কিস্তিতে দেওয়া ভালো বা দিতে হয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইউরিয়া ভলাটাইল পদার্থ, যেহেতু প্রয়োগ করার পরে এটা বাতাসের সাথে মিশে যায়। ফলে জমিতে যদি আমি সমস্ত ইউরিয়া একভাবে ধরো 1 বিঘা জমিতে আমার 5 কেজি ইউরিয়া লাগবে, তো এই সমস্ত ইউরিয়া যদি আমি একবারে ছিটিয়ে দিই, তাহলে এই ইউরিয়াটা বাতাসের সাথে মিশে উড়ে যাবে, অপচয় হবে। কাজেই এই জমিতে ইউরিয়া 3 কিস্তিতে বা 3 ভাগ করে দিতে হয়। দিলে কি হয়? এই সমস্ত ইউরিয়াটুকু গাছ শোষণ করে বা নিতে পারে। ইউরিয়ার কাজ কি? ইউরিয়ার কাজ হচ্ছে গাছকে ঘন সবুজ করা, গাছের বৃদ্ধি ত্বরান্বিত করা। তো ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন থাকে, এই নাইট্রোজেনের কাজই হচ্ছে গাছকে ঘন করা, সবুজ করা, গাছের বৃদ্ধি
ত্বরান্বিত করা। তো প্রিয় শিক্ষার্থী, আমি আমার অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু আলোচনা করেছি। আমার আলোচনার এখানেই শেষ। আশা করি তোমরা এই ভিডিওটি উপভোগ করবে এবং অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে সম্পন্ন করবে। তো শিক্ষার্থীরা, তোমরা যখন অ্যাসাইনমেন্ট লিখবে সুন্দর করে নীল কলমের মার্জিন টেনে পয়েন্ট আকারে প্রতিটা পয়েন্টের বিপরীতে আলোচনা করে সুন্দরভাবে লিখবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে অবস্থান করো।